বাংলাদেশের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ। I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে হাত বাড়ানোর আহ্বান। ভূমধ্য সাগর দিয়ে ইউরোপ যাওয়ার তালিকায় শীর্ষে বাংলাদেশ। সীমান্ত বিষয়ক এজেন্সি ফ্রন্টেক্সের তথ্য, মৃত্যুকূপ হয়ে উঠেছে লিবিয়া। দৃষ্টি প্রতিবন্ধী বাংলাদেশি হাফেজের ইমামতিতে মুগ্ধ মালদ্বীপবাসী। ভিন দেশে এমন অর্জন বাংলাদেশের জন্য গৌরবের বলছেন প্রবাসীরা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। মিয়ানমারে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে বাংলাদেশ থেকে একটি মানবিক সহায়তা চ্যানেল স্থাপনের বিষয়টি নিয়ে জাতিসংঘ আলোচনা করছে, এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে। এই সন্ধিক্ষণে শান্তি, সংলাপ এবং ঐকমত্যে সহায়তার জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে পররাষ্ট্র উপদেষ্টাকে সঙ্গী করে যৌথ সংবাদ সম্মেলনে এলেন জাতিসংঘ মহাসচিব। শুরুতেই বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে স্বীকৃতি জানান অ্যান্টোনিও গুতেরেস। Under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. সফরের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা। কথা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমার ইস্যুতে। গুতেরেস বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ থেকেও মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানোর চ্যানেল প্রতিষ্ঠা করা সম্ভব, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে সহজতর করবে। And the United Nations is fully committed to working with Bangladesh and others in finding a lasting solution to the Rohingya crisis that enables their safe, voluntary, dignified and sustainable return to Myanmar. এর আগে ফর্টিফাই রাইটসের এক বিবৃতি দিয়ে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ বিধ্বস্ত নাগরিকদের সহায়তার জন্য মানবিক সহায়তা এবং সীমান্ত বাণিজ্য সহজতর করার আহ্বান জানায়। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আরাকান আর্মির সঙ্গে সংলাপ অপরিহার্য কিনা এমন প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত হওয়া গুরুত্বপূর্ণ। Present situation is a situation in which there is heavy fighting between the Myanmar army and the Arakan army, and obviously in these circumstances it would be extremely difficult to have an immediate dignified return of the Rohingya refugees. সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, প্রতিবেশী দেশগুলোর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল অপতথ্য ছড়িয়ে উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি জাতিসংঘকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, জাতিসংঘকে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে পাবে বাংলাদেশ। আরও বলেন, বর্তমানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহত্তর গণতন্ত্র, ন্যায় বিচার এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখছে জনগণ। এর আমরা স্বীকৃতি দিচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই প্রচেষ্টাকে সমর্থন করা। জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, পারস্পরিক বিশ্বাস এবং স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত। We
agree on these fundamental things. We want to create new Bangladesh. We have no difference on that subject. All you see some shades of differences in how to make it happen. The destination is very clear. We want to make it happen, and we will. And that's where you come. Give us your support, openly, boldly, clearly. Bangladesh can count with the full solidarity of the United Nations, and that we will try to match your extreme generosity and your fantastic hospitality, mobilizing all our capacities to support the reforms that you are leading in Bangladesh. দেশের সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার, এমনটাই জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিবকে। এই কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যমত্য চায় জাতিসংঘ। শনিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অ্যান্টোনিও গুতেরেস। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কার, জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির তরফ থেকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের বিষয়ে অভিমত তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। সংস্কার তো অবশ্যই করতে হবে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না। বাংলাদেশের নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতিসংঘ ঐকমত্য দেখতে চায় বলে জানান তিনি। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই। আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের অবস্থান জানান জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন ও এবি পার্টির নেতারা। রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরো বেগবান করা হয়। জাতিসংঘ আশা করে আমরা নির্বাচন কবে হবে, সংস্কার কি হবে এবং এই প্রক্রিয়ায় কিভাবে আমরা উত্তরণ করব, সে বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যমত্যটাই যাতে তৈরি হয়। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়েছে বৈঠকে অংশ নেয়া সব রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমারে ফিরিয়ে নিতে সংস্থাটির উদ্যোগ প্রত্যাশা করেছেন তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্বের 43টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সম্ভাব্য এই নিষেধাজ্ঞাকে 3টি ধাপ বা স্তরে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে 10টি দেশ: আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই দেশগুলোর নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরাম সৌদি আরব পশ্চিম অঞ্চলের উদ্যোগে সেহরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মদ তসলিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন রওশন জামিল শিপু। বিশেষ অতিথি ছিলেন বাহারউদ্দিন বাদল, বোরহান উদ্দিন, রাশিদুল চৌধুরী আমিন, মকবুল হোসেন মৃধা, আব্দুল হান্নান সহ অনেকেই।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। ফ্রান্সের প্যারিসে হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস এবং উইমেন হিস্ট্রি মান্থ উপলক্ষে ষষ্ঠ গ্লোবাল উইমেন কনফারেন্স। এই উপলক্ষে কনফারেন্সের সমাগম ঘটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদের। এতে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক, সংবাদ পাঠক এবং কলামিস্ট ডক্টর জাকি রাজওয়ানা আনোয়ার। ডক্টর জাকি বলেন, গত কয়েক দশকে বিশ্বজুড়ে শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতি হলেও কর্মক্ষেত্রে তাদেরকে ধরে রাখা যাচ্ছে না। এমনকি শীর্ষ পদগুলোতেও নারীদের সংখ্যা আশানুরূপ বাড়েনি। আরও বলেন, দেশের পুরো জনগোষ্ঠীর মেধা কাজে লাগাতে হলে কর্মক্ষেত্রে নারীর চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করে তা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। মালদ্বীপে ইমামতি করে প্রশংসায় ভাসছেন দৃষ্টি প্রতিবন্ধী বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান। রাষ্ট্রীয় আমন্ত্রণে মালদ্বীপে তারাবিহ নামাজ পড়াচ্ছেন কিশোরগঞ্জের প্রতিভাবান এই যুবক। শেখ মাহমুদুল হাসানের সুমধুর তেলাওয়াতের সুরে মুগ্ধ মালদ্বীপের মানুষ। ১৯ বছরের এই হাফেজের তেলাওয়াতে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। অন্ধত্বের কাছে হার মানেননি কিশোরগঞ্জের শেখ মাহমুদুল হাসান, বরং দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হয়েছেন কোরআনের হাফেজ। বিরল প্রতিভার অধিকারী হাফেজ শেখ মাহমুদুল হাসান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অস্ট্রিয়া, ভারত, ইরান, লিবিয়া সহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করে তেলাওয়াতের সুর ও মাধুর্যের মাধ্যমে বিশ্ব মঞ্চে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছেন। আর এবার রাষ্ট্রীয় আমন্ত্রণে রমজানে মালদ্বীপের একটি মসজিদে তারাবির নামাজের ইমামতি করছেন ১৯ বছর বয়সী এই হাফেজ। সেখানে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান। বিরল প্রতিভার অধিকারী এই হাফেজের সুমধুর তেলাওয়াত ও হৃদয় কাড়া সুরে মুগ্ধ মালদ্বীপের মানুষ, মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। First I heard, he's reciting Quran in Isha, and I was very, impressive. But he's doing very well. He's doing very well. MashaAllah, he's doing very well. ওনার তেলাওয়াত অনেক সুন্দর, ওনাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি বাংলাদেশিরা। সেজন্য বাংলাদেশ সরকার এবং মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানাই। তো 16-17 বছরের ভিতরে আমি কখনো দেখি নাই যে কোনো বাংলাদেশ হাফেজ আমাদের এখানে আমাদের নামাজ পড়াতে আজকে সর্বপ্রথম আমি ওনাকে দেখলাম। ভিন দেশের এই দৃষ্টি প্রতিবন্ধীর অর্জন বাংলাদেশের জন্য এক বিরল গৌরব। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত হই, খুবই অনুপ্রাণিত হই যখন নামাজ শেষ হয়, সালাত শেষ হওয়ার পরে আমার প্রবাসী ভাইরা আমার সাথে দেখা করার জন্য ওনারা ব্যাকুল হয়ে থাকে। আমি প্রবাসী ভাইদের ভালোবাসা এবং আচার ব্যবহার দেখে আমি খুবই মুগ্ধ। তার প্রতিভা ও নিরলস প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআন শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন প্রবাসীরা। শতভাগ মুসলিম জনগোষ্ঠীর দেশ মালদ্বীপের প্রায় ৪,০০০-এরও বেশি মসজিদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসের সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, স্বাগত আবারও প্রবাসের সংবাদে। বাহরাইনে সিগন্যালে আটকে পড়া রোজাদারদের ইফতার পৌঁছে দিয়ে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইন। প্রতি বছরের মতো এবারও রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে এবং রোজাদারদের পাশে দাঁড়াতে এই আয়োজন করা হয়। ব্র্যান্ডিং বাংলাদেশের অংশ হিসেবে এই উদ্যোগ শুধু রোজাদারদের তৃপ্তি এনে দেয়নি, বরং বাহরাইনের স্থানীয় নাগরিক এবং ভিনদেশীদের কাছেও প্রশংসিত হয়েছে। অনেকের মতে এটি সৌহার্দ্য এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানবিক ও মননশীল সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কমিউনিটি বান্ধব সাংবাদিকতার বিকল্প নেই। ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন FBJ এর ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন বক্তারা। ফ্রান্সের প্যারিসে মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে এবং মোহাম্মদ আরিফুল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আব্দুল মান্নান আজাদ, কৌশিক রব্বানী খান, ওবায়দুল্লাহ কায়েস, নয়ন সহ আরও অনেকে।
অংশ নেন স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনরা। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাপ্তাহিক ছুটির দিনেও কনসিউলার সেবা দিচ্ছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী সেবা কেন্দ্র জেদ্দা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এই কথা জানিয়েছেন জেদ্দা সেবা কেন্দ্র ইডিসির ব্রাঞ্চ ম্যানেজার নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল পাসপোর্ট ও ভিসা আবুল আয়েস। কোম্পানির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান ওমর, জাহিদুল ইসলাম জুয়েল, মোহাম্মদ সোহরাব হোসেন, মাহমুদুর রহমান সুমন, ইসমাইল হোসেন অনিক, আবু শাহিদ, তাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। ওমানের মাস্কাটে ভিন্ন ধর্মী ইফতার আয়োজন করল বৃহত্তর নোয়াখালী উইং ওমান। সোহারের তারকা একটি হোটেলে আয়োজিত এই ইফতারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল। সলিমউদ্দিন সেলিমের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী উইং এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা ইফতেখার চৌধুরী। আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের ওমানের আইন এবং নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন। এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ওনাদের ইফতার নেওয়ার জন্য বিশেষ অনুরোধ। কাতারের প্রবাসী বাংলাদেশিদের সম্মানে টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এম এ সালামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সিআইপি সাইফুল ইসলাম সাগর। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টোকিও সেট গ্রুপ অফ কোম্পানির পরিচালক শফিকুর রহমান সহ আরও অনেকে। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনও স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। ইফতার পার্টিতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ হযরত আলী খান। 13 মার্চ পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সাবেক মন্ত্রী, কূটনৈতিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরবের রিয়াদ সিটির গ্রিন বাংলা স্পোর্টস ক্লাবের 25 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে গ্রিন বাংলা স্পোর্টস ফেস্টিভ্যাল। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আগমন উপলক্ষে এই বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এবারের ফেস্টিভ্যালে ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন পৃথকভাবে 24টি করে দল অংশ নিচ্ছে। থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতাও। রিয়াদ সিটির জাদিদ সানিয়ার আরকান ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটিতে 14 মার্চ শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে আগামী 25 মার্চ পর্যন্ত। শেষ দিন ফেস্টিভ্যাল ফাইনালে প্রধান অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। প্রবাসের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আবারও প্রবাসী নিউজ 24-এ। বাংলাদেশের পোশাক শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ব্লু ড্রিম গ্রুপ। বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেল পোশাক ব্র্যান্ড, যার ডিলার, শোরুম এবং ডিপোর মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে ব্লু ড্রিম। বর্তমানে সারা দেশে 1395টি শোরুম, ডিলার, ডিপো এবং বহির্বিশ্বের 53টি দেশে 87টি শোরুম, ডিলার এবং ডিলার পয়েন্ট রয়েছে। ব্লু ড্রিম 16 বছর ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং ইতোমধ্যে আইএসও সার্টিফিকেট অর্জন করেছে। ব্লু ড্রিম তাদের লাভের 20% টাকা দিয়ে নিজস্ব 3টি এতিমখানা পরিচালনা এবং অসহায়দের সহযোগিতা করে। শ্রমিকদের জন্য চিকিৎসা সেবা এবং রেশন ও পেনশন চালু করেছে, যা দেশের প্রাইভেট কোম্পানির মধ্যে বিরল ঘটনা। জানাবো খেলার সংবাদ। কিংবদন্তি ক্রিকেটারদের মাঠ থেকে অবসর নেওয়া উচিত, তেমনটি মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, অধিনায়কত্বের দায়িত্ব নিতেও প্রস্তুত রয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটারদের ফেসবুকে অবসর সেটি যেন এখন একটি ট্রেডিশনে পরিণত হয়েছে। মাঠ থেকে অবসরের ধারা যেন উঠে গেছে বললেই চলে। তবে টাইগার ক্রিকেটের অলরাউন্ডার মেহেদী মিরাজের মতে লিজেন্ডদের মাঠ থেকেই বিদায় নেওয়াটা শ্রেয়। এটা একটা প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে। আর জিনিসটা হ্যাঁ, লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়, বাট তারপর এন্ড অফ দ্য ডে এটা সবার নিজের পার্সোনাল ডিসিশন যে সে কিভাবে এই জিনিসটাকে নিতে চায়। আইসিসি ইভেন্টে বরাবরই ব্যর্থ বাংলাদেশ, গত বছরগুলোতে সেই ধারা চলমান। মিরাজের মতে 2027 ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে হলে এখনই পরিকল্পনা সাজাতে হবে। এখন থেকে এটা ডিসিশন নিতে হবে এবং স্টিক থাকতে হবে। আপনি যে 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি, এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে। বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেনের চেয়ারটা এখনো ফাঁকা। ওয়ানডে আর টেস্টে নাজমুল শান্ত থাকলেও ধারাবাহিক না হয় বিকল্প চিন্তাও আছে বিসিবির। দায়িত্ব দিলে সেটি নিতে প্রস্তুত মিরাজ। এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন, বোর্ড কিভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। ডিপিএল এ লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মোহামেডান হয়ে 4-4টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী মিরাজ। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য।